নমস্কার। আজ আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু খুঁটিনাটি প্রশ্ন আলোচনা করব। ভারতবর্ষের রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি তারিখে, যখন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এবং ভারতবর্ষকে একটি প্রজাতন্ত্র বা রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়। তার পূর্বে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 25 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের সর্বোচ্চ পদাধিকারী ছিলেন গভর্নর জেনারেল। যাই হোক, ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সৃষ্টি হওয়ার পর যে সমস্ত যোগ্যতা রাষ্ট্রপতি পদের জন্য নির্ধারণ করা হয় সংবিধানে, সেগুলি হলো: রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে, তাকে 35 বছর বয়স্ক হতে হবে, তাকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা রাখতে হবে এবং তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। ভারতবর্ষের রাষ্ট্রপতি এক বিশেষ নির্বাচন প্রক্রিয়ায় এক নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। এই নির্বাচক মণ্ডলীতে যারা থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি নির্বাচিত করবার জন্য যারা ভোট দেন, তারা হচ্ছেন পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে নির্বাচিত সদস্যগণ এবং ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বিশেষ করে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিরও যারা নির্বাচিত বিধানসভার সদস্য রয়েছেন, তারাও এই রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত লোকসভার 2জন সদস্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে তারা ভোট দিতে পারেন না, কারণ তারা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। রাজ্যসভায় যে 12 জন সদস্য রাষ্ট্রপতি নিয়োগ করেন সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্র থেকে, তারাও রাষ্ট্রপতি ভোটদানে অংশগ্রহণ করতে পারেন না। এবার রাষ্ট্রপতি তো নির্বাচিত হলেন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবেন? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের কোনো সিনিয়র জাজ বা জাস্টিস রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন 1 নম্বর নাগরিক বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এক্ষেত্রে রাষ্ট্রপতির স্ত্রী ফার্স্ট লেডি হয়ে থাকেন। রাষ্ট্রপতি যদি মহিলা হন, তার স্বামী ফার্স্ট জেন্টলম্যান অফ ইন্ডিয়া হয়ে থাকেন। এক্ষেত্রে প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিলের স্বামী প্রথম ফার্স্ট জেন্টলম্যান হয়েছিলেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতির পত্নী, তিনি ফার্স্ট লেডি হয়েছিলেন। যাই হোক, রাষ্ট্রপতির পদ কোনো কারণে যদি শূন্য হয়, কি কি কারণে শূন্য হতে পারে? রাষ্ট্রপতি রেজিগনেশন দিতে পারেন, রাষ্ট্রপতির ডেথ বা মৃত্যু হতে পারে, তার ইমপিচমেন্ট বা অপসারণ হতে পারে। এই ক্ষেত্রে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ দায়িত্ব সামলাবেন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়েই যদি একই সঙ্গে মারা যান বা পদত্যাগ করেন বা তাদের পদ থেকে অপসারণ হন, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন। এরকম একটি ঘটনা হয়েছিল। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম হেদায়েতুল্লাহ, তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি হয়েছিলেন। যাই হোক, ভারতবর্ষের অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের চিফ লিগ্যাল অ্যাডভাইজার, যাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, তিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। দ্য প্রেসিডেন্ট ক্যান আস্ক দ্য অ্যাটর্নি জেনারেল টু অ্যাটেন্ড দ্য পার্লিয়ামেন্টারি প্রসিডিংস and report him any unlawful functioning if any. ভারতের রাষ্ট্রপতি কর্তৃক
নিযুক্ত অ্যাটর্নি জেনারেল লোকসভার সদস্য না হয়েও রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে তিনি লোকসভার অধিবেশনে অংশ নিতে পারেন এবং কোনো বেআইনি কার্যকলাপ হচ্ছে কিনা লোকসভায় সেটা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে পারেন। এই বিষয়টি সংবিধানে বলা আছে। রাষ্ট্রপতি এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের রাজ্যপাল বা গভর্নরসদের নিযুক্ত করেন। ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের লেফটেন্যান্ট গভর্নরদের নিযুক্ত করেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের যে হাইকোর্টগুলো রয়েছে, হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য জাজেসদের তিনি নিযুক্ত করেন। এছাড়া ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লির মুখ্যমন্ত্রীকেও কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি নিয়োগ করেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এছাড়াও চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদেরও তিনি নিয়োগ করেন। অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার অন্যান্য দেশে যেগুলো থাকেন যারা, তাদেরও কিন্তু অর্থাৎ অ্যাম্বাসেডার এবং হাই কমিশনারদেরও রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। রাষ্ট্রপতি হচ্ছেন সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। এক্ষেত্রে একবার একটি প্রশ্ন এসেছিল যে হু ইজ দ্য প্রেজেন্ট সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, এটি এনটিপিসি পরীক্ষায় এসেছিল। তাহলে যেহেতু পদাধিকার বলেই রাষ্ট্রপতি হচ্ছেন সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, তখন উত্তরটা হবে তখন যিনি রাষ্ট্রপতি থাকবেন অর্থাৎ কারেন্ট রাষ্ট্রপতি বা প্রেজেন্ট রাষ্ট্রপতি হচ্ছেন সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। ভারতবর্ষে প্রথম যখন রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছিল তখন রাষ্ট্রপতির বেতন ছিল মাত্র 10,000 টাকা, আর বর্তমানে রাষ্ট্রপতির বেতন হচ্ছে 5 লক্ষ টাকা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির আবাস তথা অফিস, এছাড়াও রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন একটি আবাস রয়েছে যেটি রাষ্ট্রপতি নিবাস। পূর্বে এটির নাম ছিল দ্য রিট্রিট বিল্ডিং। সিমলাতে অবস্থিত, হিমাচল প্রদেশের। গ্রীষ্মের সময় 2 সপ্তাহ রাষ্ট্রপতি এখানে বাস করেন। সেই সময় তিনি তার সমস্ত অফিসিয়াল কাজকর্ম এখানে বসেই করে থাকেন। এছাড়া শীতকালীন একটি আবাস রয়েছে রাষ্ট্রপতি, সেটি হায়দ্রাবাদের বোলারামে অবস্থিত। সেই নিবাসটির নাম হচ্ছে রাষ্ট্রপতি নিলয়ম। এইরকম রাষ্ট্রপতি সম্পর্কে বহু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। অর্থাৎ এখন কিন্তু আর সরাসরি এই ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি না যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে একটু ঘুরিয়ে টুরিয়ে কোনো সময় কোশ্চেন আসতে পারে যে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি ভারতবর্ষের কোন মন্ত্রী ছিলেন? ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিলেন। প্রথম যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে, এবং রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি ছিলেন। যাই হোক, সরাসরি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এগুলো কিন্তু এখন আর আসছে না। তবে এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষে এই পর্যন্ত মাত্র 2 জন মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং পাটিল, বর্তমান দ্রৌপদী মুর্মু। এরকম প্রশ্ন কোনো সময় আসতে পারে, লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ দীর্ঘদিন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? দীর্ঘদিন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 1950 থেকে 1962 পর্যন্ত। রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। উপরাষ্ট্রপতি মারা গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। এরকম একটি পরিস্থিতিতে প্রথম সুপ্রিম কোর্টের
চিফ জাস্টিস এম হেদায়েতুল্লাহ, ইনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। তার একটি রেকর্ড রয়েছে, তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতিও যেমন হয়েছিলেন, উপরাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হয়েছিলেন। মাইনরিটি বা মুসলিম কমিউনিটি থেকে প্রথম যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন জাকির হোসেন, এবং আরেকজন হয়েছিলেন পরবর্তীকালে ফখরুদ্দিন আলী আহমেদ। দলিত সম্প্রদায় থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন কে আর নারায়ণন। আর রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রথম যিনি মারা যান তিনি হচ্ছেন জাকির হোসেন, দ্বিতীয় ফখরুদ্দিন আলী আহমেদ। নীলাম সঞ্জীব রেড্ডি তিনি ভারতবর্ষের সবচেয়ে কম বয়সে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন, মাত্র 64 বছর বয়সে। পরবর্তীতে বর্তমান যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইনিও কম বয়সে হয়েছেন। তো প্রথম হু ওয়াজ দ্য ফার্স্ট ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমরা এটা বলি অবশ্যই আমরা বলবো নীলাম সঞ্জীব রেড্ডি। তিনি কিন্তু লোকসভার স্পিকারও হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পূর্বে। আর কোন কোন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ 4টে অপশন দিয়ে দিল যে কোন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতি ছিলেন না। এরকমভাবে আরও একটি প্রশ্ন আসতে পারে, অনেক রাষ্ট্রপতি পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ছিলেন, সেই ক্ষেত্রে 4টে নাম দিয়ে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এই 4জন রাষ্ট্রপতির মধ্যে পূর্বে কে গভর্নর ছিলেন না, রাজ্যপাল ছিলেন না। আমি একটা অপশন তৈরি করেছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, রামনাথ কোবিন্দ, প্রতিভা পাটিল, দ্রৌপদী মুর্মু। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রতিভা পাটিল, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, এই 4 জনের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হবার পূর্বে কোনো রাজ্যের রাজ্যপাল ছিলেন না। প্রতিভা পাটিল রাজ্যপাল ছিলেন, রামনাথ কোবিন্দ ছিলেন, দ্রৌপদী মুর্মুও ছিলেন। এরকমও একটা প্রশ্ন আসতে পারে যে এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কততম রাষ্ট্রপতি? শি ইজ দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এইরকম রাষ্ট্রপতি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা আমি আর একটা পরবর্তী ভিডিওতে আনবো। আজ এ পর্যন্ত। তোমাদের আমার এই পেজটি বা ভিডিও যাদের ভালো লাগবে তোমরা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে আরও পরীক্ষার্থীর কাছে আমি বেশি করে পৌঁছতে পারি। ধন্যবাদ, নমস্কার। তোমরা ভালো থাকবে, তোমাদের সাফল্য কামনা করি।